রাষ্ট্র সংস্কারে বৃহত্তর জাতীয় ঐক্যমত তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন দিতে অযৌক্তিক সময় না নেওয়ার আশ্বাস। বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি নিয়ে নতুন ভাবনা দলটির কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয়। বন্যায় ফেনীর গ্রামীণ সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি, যান চলাচল অযোগ্য হয়ে পড়ায় ভোগান্তি চরমে, দ্রুত বাঁধ মেরামতের দাবি। তীব্র নদী ভাঙনের কবলে কুড়িগ্রামে তিস্তাপাড়ে বাসিন্দারা। 2 সপ্তাহে বিলীন অর্ধশত বাড়ি ঘর, খোলা আকাশের নিচে অনেকে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বাইরে নিয়োগ না মানার ঘোষণা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। রাষ্ট্র সংস্কারে বৃহত্তর জাতীয় ঐক্যমত তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম। এর আগে আলাদা বৈঠক শেষে দলগুলোর নেতারা গণহত্যার বিচার সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। শামীমা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রের সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, তার রূপরেখা কেমন হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলে এ বৈঠক। প্রথম বৈঠক হয় সমমনা 6টি ইসলামিক দল ও সংগঠনের সাথে। আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাব তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। এ সময় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনর্তদন্ত সহ বিচারের দাবি তোলেন তারা। সকল মামলাগুলো, প্রায় 3 শতাধিক মামলা দেশব্যাপী, সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয়। বাংলাদেশের আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে, আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দলীয়করণ, এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে 83 দফা প্রস্তাব দিয়েছে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। প্রয়োজনীয় সংস্কারের পরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং স্বৈরশাসনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা ভারসাম্য আনা, একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে 2বারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। আলাদা বৈঠকে 4 দফা দাবি তুলে ধরেন জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। বৈঠকে রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ক্ষমতায় ভারসাম্য আনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবি তোলেন গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে দলীয়করণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব ছিল না। প্রস্তাবের মূল কথাটা হলো এক্সিস্টিং কনস্টিটিউশন উপর ভিত্তি করে যে সংস্কারগুলো করা দরকার সেগুলো যাতে করা হয়। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয় নিয়ে সংবাদ ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। জানান বৃহত্তর রাজনৈতিক ঐক্য তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। এ সময় তিনি আরও জানান সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি অর্গানের সংস্কার চায় ছাত্র বিপ্লবের মাধ্যমে আসা এই অন্তর্বর্তী সরকার। উনি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওনার প্রতিনিধিত্ব আকারে উনি সরকার গঠন করেছেন, সেটা কনসলিডেটেড হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই ভিশনেরই অংশ, যাতে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি হয়।
শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দলটির সাথে মিশে আছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে দেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি রাজনীতি নিয়েও নতুন করে ভাবছেন বিএনপি নেতারা। অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় জানান দলটির নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, এমন কথা শুধু মুখে বলা নয়, জাতীয় জীবনে তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জন্ম জাতীয়তাবাদী দল বিএনপির। ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ও সময়ের প্রয়োজনে কঠিন এক মুহূর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতা গ্রহণের পর নতুন বাস্তবতায় চেষ্টা করেন রাজনৈতিক দল গঠনের। তারই প্রথম ধাপে গঠিত হয় জাগদল। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগদল ভেঙে ১৯ দফার ভিত্তিতে গঠন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশকে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যমের মুক্তির মধ্য দিয়ে ফিরিয়ে আনেন বাকস্বাধীনতা। জনশক্তি রপ্তানি ও রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশের উন্নয়নের এক নতুন যাত্রা শুরু করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির মাঠে আসেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দলের হাল ধরে নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের। ৯০-এর গণ অভ্যুত্থানের পর ৯১-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০০৬ সালে ক্ষমতা ছাড়লে রাজনীতির কঠিন সময়ের আবর্তে ঘুরপাক খেতে শুরু করে বিএনপি। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস, অসংখ্য নেতাকর্মী গুম, হত্যা এবং ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমায় এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে দলটি। ২০১৮ সালে খালেদা জিয়া কারান্তরীণ হলে হাল ধরে তৃতীয় ধাপে বিএনপিকে সংগঠিত ও সুসংহত করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৪ দশকেরও পুরনো এই দলটির সাথে মিশে আছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাকে সামনের দিনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। যেভাবে অর্থনীতিকে লুণ্ঠন করেছে, ব্যাংক সমূহকে খালি করেছে, গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সব কিছু দমন করে বাংলাদেশকে একটি আদর্শ জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা এবং ছাত্ররা আমরা হাতে হাত মিলিয়ে সংগ্রাম করব। এটাই হলো বিএনপির জন্য চ্যালেঞ্জ। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি রাজনীতি নিয়েও নতুন করে ভাবছেন বিএনপি নেতারা। এরা তো বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট, নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, প্রফেশনালি কাজ করতে দিতে হবে। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকবে না। এখানে যদি কম্প্রোমাইজ কোনো জায়গায় করা হয় তাহলে আমরা আগের জায়গায় ফিরে যাব, সেখানে যাওয়া যাবে না। এবং এই রাজনীতি কিন্তু বুঝতে হবে, রাজনৈতিক চিত্র বদলে গেছে। কিন্তু ওই পুরনো রাজনৈতিক ধারণায় ভাবনায় কেউ যদি রাজনীতি করতে চায়, বাংলাদেশের আগামী দিনে তাদের কোনো ভবিষ্যৎ নেই। অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে প্রতিষ্ঠার ৪৬ বছরে জিয়াউর রহমানের আদর্শে পুনরুজ্জীবিত হওয়ার প্রত্যয় জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে তৎপর একটি চক্র চাঁদাবাজি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে তারা। নাশকতাকারীদের ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব।
এক সপ্তাহের বেশি সময় পর অনেকটাই নেমেছে কুমিল্লা, ফেনী সহ বিভিন্ন এলাকার বন্যার পানি। ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। শনিবার বন্যা দুর্গত এলাকা কুমিল্লার লালমাই উপজেলায় ত্রাণ বিতরণ করে বিএনপি। দুর্গতরা জানান, গেল 50 বছরে এমন আকস্মিক বন্যা দেখেনি এলাকার মানুষ। 20-25 বছর আগে আমরা এরকম বন্যা দেখি না। অনেকেই এক কাপড়ে আছেন আশ্রয় কেন্দ্রে। ভয়াল বাস্তবতার মুখোমুখি সাধারণ মানুষ। আমাদের পানি ঘরের জানলা আছে না, জানলার উপর উঠছে দা আমার বাড়ি ঘর মানে একদম আন্ডা বাড়িতে নাই, সব জায়গায় গেছি ওই ফাজিল মাদ্রাসা। গরু মরে গেছে, ছাগল মরে গেছে, বাঁচাইতে পারি না, আজ জান বাঁচাইছি। ত্রাণ বিতরণের পূর্বে স্থানীয় ছোট সফিপুর উচ্চ বিদ্যালয় মাঠে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান নস্যাৎ করতে মাঠে নেমেছে একটি চক্র। এই জন্য দখলদার চাঁদাবাজদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করতে সচেতন ভাবে আমাদের মধ্যে আবার বিরোধ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। পরে ত্রাণ বিতরণ ও সমাবেশ করেন নাঙ্গলকোট উপজেলার এআর উচ্চ বিদ্যালয় মাঠে। বলেন, যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যে ফ্যাসিবাদ আমাদের মুখ থেকে সরে গেছে, সেটা আবার ফিরে আসতে না পারে, তার জন্য আমাদেরকে বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। বিকেলে কুমিল্লা সদর উপজেলার সুয়াগাজী বাজারে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফেনীর গ্রামীণ সড়কের। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। চরম দুর্ভোগে দুর্গতরা। অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89টি পয়েন্ট মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তোফায়েল আহমদ নিলয়ের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বন্যায় ফেনী জেলা ৩,৩০০ কিলোমিটার রাস্তা তলিয়েছে। পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাজীর জগৎপুরে এই সড়কের আধা কিলোমিটার রাস্তা ভেঙেছে 13টি স্থানে। সড়ক ভাঙা থাকায় দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সংগঠনের কর্মীদের। আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না, তো এখন পরিবার তো বাঁচাইতে হবে। আইলিয়া সিডার যে ক্ষতি উপকূলে করে, তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। তারপর অতি সত্বর এই রাস্তাটা মেরামত করার জন্য, বাঁধি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এদিকে মোহরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনগুলো দ্রুত মেরামত করা না হলে উজানের ঢলে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। 1.5 কিলোমিটার মধ্যে 13টি জায়গায় ভাঙন পড়ছে। এই বাঁধগুলো কিন্তু এখন এই মুহূর্তে উন্মুক্ত সম্পূর্ণভাবে। এখন এই বাঁধগুলো যদি দ্রুত সংস্কার করে টেকসই বাঁধ না দেওয়া হয়, আমরা বারবার এফেক্টেড হবে। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতে ব্যয় ধরা হয়েছে শত কোটি টাকা। বরাদ্দের জন্য চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে এলজিইডি। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য 1.5 বছর থেকে 2 বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা 2 মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চলাচলের অনুপযোগী সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। তাৎক্ষণিক যেটা জরুরি আমরা তথ্য পাচ্ছি, যেমন এখন যদি আপনি বলেন যে এই রাস্তাটাতে একেবারে খারাপ অবস্থা, তাদের তো নিজস্ব কিছু সংস্থান থাকে, এখন বললে হয়তো খুব দ্রুত এসে এলজিডি এখন গিয়ে এটা ঠিক করে দেবে। জনজীবন স্বাভাবিক করতে দ্রুত সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্যাতুদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। স্বেচ্ছাসেবীরা বলছেন, 10ম দিনে এসেও ঘাটতি পড়েনি সহায়তা কার্যক্রমে। শনিবার দুপুর পর্যন্ত 8,45,91,866 টাকা নগদ সহায়তা পাওয়ার কথা জানান তারা। ত্রাণ সামগ্রী প্যাকেট করা থেকে শুরু করে ট্রাকে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা। শিউলি রায় রিপোর্ট।
শনিবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ছিল রাজধানীর বিভিন্ন শ্রেণীর মানুষের ভিড়। কোনো প্রাপ্তির আশা নয়, বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। স্ব জায়গা থেকে সম্মিলিতভাবে বন্যার্থদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। পাশাপাশি বন্যার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি। বিশেষ করে স্বাস্থ্যসেবার বিষয়টা এখন সামনে চলে আসছে। আমরা জানি অনেক জায়গায় ঘরবাড়িও ভেঙে গেছে। ধাপে ধাপে এগুলো সবই আসবে এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করতে পারি, এবং সেটা একটা বিষয় আমার একটাই বলার যে স্ব জায়গা থেকে প্রত্যেকেই উদ্যোগী হওয়া দরকার। ছাত্র থেকে জনতা কে নেই এই ত্রাণ তৎপরতায়, সবাই মিলে হাতে হাতে গুছিয়ে দিচ্ছে সব কাজ। ত্রাণ দেওয়ার পাশাপাশি অনেকেই লেগে পড়েছে স্বেচ্ছাসেবীর কাজে। নতুন প্রজন্মের কাছে এই এক অন্যরকম অনুভূতি। আমি পার্সোনালি কিন্তু অ্যাক্টিভিজম, ডোনেশন, চ্যারিটি এসবের সাথে খুবই ইনভলভ। অ্যানিমাল রাইটস হোক, হিউম্যান রাইটস হোক, যেটাই হোক, বন্যাতদের সবসময় সহযোগী করতে হয়। ওরা নিজেরা প্যাক করেছে, একদম স্ক্র্যাচ থেকে ওষুধ সবকিছু কেনা, প্যাকিং, এভরিথিং দে হ্যাভ ডান। ত্রাণ সহায়তায় কার্যক্রমে 10ম দিনে এসেও ঘাটতি পড়েনি বলছেন স্বেচ্ছাসেবীরা। আলহামদুলিল্লাহ, সকাল থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি, কারণ দেখতেছেন যে একের পর এক গাড়ি আসতেছে, লোকজন আসতেছে, টাকা জমা দিচ্ছে। কারণ 10ম দিন গিয়েও যে বাংলাদেশের একটা প্রেক্ষাপট, যেখানে ত্রাণ নেওয়ার জন্য মানুষ যাইতো বা সাহায্য নেওয়ার জন্য মানুষ যাইতেছে, সেখানে কিন্তু মানুষ সাহায্য করার জন্য আসতেছে। সে যে পারুক সেটাই দেওয়ার জন্য আসতেছে। দেশের 11টি জেলার মানুষের মুখে কেবলই হাহাকার। সহায় সম্বলহীন হয়ে পড়ে অবর্ণীয় দুর্দশায় হাজারো পরিবার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। তীব্র নদী ভাঙনের কবলে পড়েছেন কুড়িগ্রামের নদী তীরের বাসিন্দারা। গত 2 সপ্তাহে নদী তীরে বিলীন হয়েছে প্রায় অর্ধশত পরিবারের বাড়িঘর। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর দিন পার করলেও মিলছে না কোনো সহযোগিতা। সহকর্মী জুয়েল রানার তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। গেল 3 মাস ধরে ভাঙছে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের অববাহিকা। এরই মধ্যে এসব নদী তীরে ভিটেমাটি হারিয়েছেন প্রায় 5 শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন, উলিপুর উপজেলার বজরা বেগমগঞ্জ, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের বেশ কিছু এলাকায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও অসংখ্য পরিবার। যে আমার স্কুলটাও আছে, কিন্তু এখানে আমার ছেলে মেয়ে লেখাপড়া করছে, এই স্কুলটা ভাঙে গেলে আমাদের ছেলে মেয়ে তো আর লেখাপড়া করতে পারবে না। রাত খান যে আমরা থাকবো, সব ঘরটাও আমার নাই। আমরা আগ্নের মধ্যে রাত কাটাই, আমাদের খুব সমস্যা হয়ে গেছে। 2টা করে বছর যে জায়গায় আমরা বাড়ি নেই, 2টা করে বছরে আর থাকতে পারি না। অনেক মানুষের বাড়ি ভাঙছে, সবাই আতঙ্কের ভিতরে আছে। অনেকেই হারিয়েছে মাথা গোজার ঠাঁই। এসব ক্ষতিগ্রস্তদের মিলছে না সরকারি বেসরকারি তেমন কোনো সহযোগিতাও। এদিকে ভাঙনের হুমকিতে থাকা পরিবারেরও দিনরাত কাটছে দুশ্চিন্তায়। আমাদের আশপাশের জেলা বাড়ি আসলো, অনেক ফ্যামিলি চলে গেছে, কিন্তু আমরা নদীর ধারে বসে আছি, কখন যে আমাদের বাড়ি যায় ঠিক নাই। এখনো কেউ বস্তা এখানে ফেলাই নাই, আর একটা চাপা পড়লে আমার ঘরের দাফন থেকে শোক যাবে। ডিসি অফিস গেছি, টিএন অফিস গেছি, পানি উন্নয়ন বোর্ডের দরখাস্ত দিয়েছি, কিন্তু কাজ তারা করবে চায়, করে না। আমার বাড়ি এক যে একটা ঘর নামে থুছি, আরো বাকি বাড়িটা বিল্ডিং হয়ে যাবার নিচে, কোনো কাজের অধ্যায় নিবেন নিচ্ছে না। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি ভাঙন প্রতিরোধে পরিকল্পনা গ্রহণের কথা জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের এখানে 4টি এডিপিভুক্ত প্রকল্পের কাজ আছে, যেগুলো আমাদের শুষ্ক মৌসুমে শুরু হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন সমাপ্ত হলে কুড়িগ্রামের ভাঙন অনেকাংশেই কমে আসবে। শুধু আশ্বাস নয়, স্থায়ী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আশা নদীপাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জ্বালানি তেলের নতুন দর কার্যকর হয়েছে। শনিবার রাত 12টার পর থেকে লিটারে 6 টাকা কমেছে পেট্রোল ও অকটেন। কেরোসিন ও ডিজেল মিলছে 1 টাকা 50 পয়সা কমে। তেল নিতে আসা গ্রাহকরা অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে, যা শনিবার রাত 12টার পর থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ হয়। নতুন নির্ধারিত মূল্যে পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে কমেছে 6 টাকা। অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটারে কমেছে 1 টাকা 25 পয়সা। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম 131 টাকা থেকে কমে 125 টাকা, পেট্রোল 127 টাকা থেকে কমে 121 টাকা এবং ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে 105 টাকা 50 পয়সা নির্ধারিত হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে তেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে সাধারণ ভোক্তারা। বছর সমানুপাতে একটু বেশি অতিরিক্ত মাত্রা বেড়ে গেছে তেলের দামটা, তো ওই হিসাব করলে যে 100-110 এটা হইলে আশা করি এখন একটু গুড ফিল হয়। ইন্টারন্যাশনাল বাজার অনুযায়ী যদি পরবর্তীতে মানে এটা যদি তারা ফিল করে যে আরও কমানো যাওয়ার মানে কমানোর জায়গা থাকে, যদি আরও কমায় গুড, 6 টাকা কমাইছে ভেরি গুড, সমস্যা নেই। বুঝে শুনে দামটা কমিয়েছে, আজকে থেকে কার্যকর হয়েছে এবং সামনে বলেছে যে আরও কমাবে, তো আমি এটা পজিটিভ দিক হিসেবেই দেখছি। আগে অকটেনের দাম অনেক বেশি ছিল, এর কারণে অনেকেই সমস্যা ফেস করতো। যেমন তেলের গাড়িগুলো, বাংলাদেশে যত তেলের গাড়ি ছিল সেগুলো গ্যাস করে ফেলতো মানুষ, গাড়িতে সমস্যা হইতো। তো এখন তেলের গাড়িগুলো যেহেতু দাম কমবে তাহলে মানুষের অনেক সুবিধা হবে। এর আগে গত 30 জুন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর করা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দাবি না মেনে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। তাদের অভিযোগ, বিগত সময়ে বাইরে থেকে নিয়োগ দেওয়া ভিসিরা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি, জড়িয়েছে নানা অনিয়ম, দুর্নীতিতে। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চায় তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এক দফা এক দাবি, আমার ক্যাম্পাস আমার ভিসি, এমন স্লোগানে আবারও উত্তপ্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। তাদের অভিযোগ, বিগত সময়ে বাইরে থেকে নিয়োগ দেওয়া ভিসিরা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি, জড়িয়েছেন নানা অনিয়ম ও দুর্নীতিতে। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চায় তারা। আর দাবি না মেনে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই, আমরা বাইরের বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসিকে গ্রহণ করতে ইচ্ছুক না। তারা স্বপ্ন চিন্তা করে নিজের পকেট ভরার, কখনো সাধারণ শিক্ষার্থীর কি চাওয়া পাওয়া দাবি সেগুলো কখনোই দেখতেন না। যে সকল শিক্ষক আমাদের দুদিনের সহযোগিতা করেছেন, যারা আমাদের সব রকম সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়েছেন, তাদের মধ্যে থেকে আমাদের ভিসি চাচ্ছি। ঠিকমতো ক্লাস না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা সেশন জটে তারা ভুগতেছে, এটা আমাদের এক নম্বর কারণ। 2 নম্বর কারণ, যে আমি একজন অফিসার হিসেবে এখানে অফিস ঠিকমতো হয় না, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় উনি অফিস করেন না। আর শিক্ষার্থী ও কর্মচারীদের এই দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষকরাও বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে থাকবে দায়বদ্ধতা ও জবাবদিহিতা, ফলে মান উন্নয়ন হবে বিশ্ববিদ্যালয়ের। যদি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে একজন ভিসি আসেন, আমরা লক্ষ্য করেছি এর আগে, উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে, একজন অফিসারকে চিনতে ওনার সবাই লাগে 2 মাস, 4 মাস, 6 মাস। এটা বড়ই হাস্যকর। অভিজ্ঞ অধ্যাপকগণের ভিতর থেকে কাউকে আমাদের এখানে ভিসি হিসাবে নিয়োগ দেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রদের কাছে ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয় হিসাবে যাতে গড়ে ওঠে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্য এবং সৎ এবং নিষ্ঠাবান একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিক। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর গত 8 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি শেখ আব্দুল সালাম। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারী সহ 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে 4 জন।
শনিবার রাত 9:30টায় মহাসড়কের নরসিংদীর গড়িয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাজধানীর মিরপুর থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে নরসিংদীর রায়পুরায় নিজ বাড়িতে ফিরছিলেন 8 জন। মাইক্রোবাসটি গড়িয়া এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে ইটাখোলা থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই নারী ও শিশু সহ 4 জন নিহত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ সহ গুরুতর আহত আরও 4 জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কিছু লোকজন আহত, স্থানীয় লোকজন সহ তারা কিছু লোকজনকে জেলা হসপিটালে পাঠানো হয়েছে। একজন লোক নাম আনোয়ার, ড্রাইভার, উনি ভিতরে একদম আটকা ছিলেন। আমাদের ফায়ার সার্ভিসের যারা আছেন সদস্য সবাই মিলে আমরা এটাকে উদ্ধার করি। তারপর আমরা জেলা হসপিটালে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স কর্তৃক জেলা হসপিটালে নিয়ে আসছি। 4 জনকে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, ওনাদেরকে আমরা ব্রড ডেড হিসেবে পাই এবং আরও বাকি যে 4 জন থাকে তার মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর ছিল। ওনাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে যতটুকু এখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।